আমি শুরুতেই বলেছিলাম যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন এবং সেই আওয়ামী লীগে আমরা যখন দেখেছি তাকে নিয়ে অপপ্রচার, নিন্দা, মন্দ এবং তার নাম নিশানা মুছে ফেলার এক ধরনের চেষ্টা এবং তার মুক্তিযুদ্ধের খেতাব পর্যন্ত কেড়ে নিয়েছিল, কি বলবেন? দেখুন, আওয়ামী লীগ তাদের পরিণতি ভোগ করেছে। আওয়ামী লীগের এই পরিণতির জন্যে আমরা সহানুভূতি দেখাতে আগ্রহী না, ইচ্ছুক না, কারণ তারা তাদের কর্মের প্রতিফল পেয়েছে। আর আওয়ামী লীগের কথা যদি আপনি বলেন তাহলে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগের মূল রাজনৈতিক নেতা হচ্ছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত সে আওয়ামী লীগ। কারণ শেখ মুজিবুর রহমান তো বাকশাল করে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন। সে বাকশালের কবরস্থানে আবার আওয়ামী লীগের ফুলটা ফোটার সুযোগ করে দিয়েছেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। সেদিক থেকে ওই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান। অথচ তাকে নিয়ে যত কটুবাক্য, যত গালমন্দ, সকালবেলা ফজরের নামাজের পরে জিয়াউর রহমানের ফাইলটা খুলতেন শেখ হাসিনা, তার সম্পর্কে যা যা সমালোচনা করার ওনার নিজস্ব ভাষায় করতেন। দুপুরের পরে বেগম খালেদা জিয়ার ফাইলটা খুলতেন, বিকালবেলা গিয়ে তারেক রহমানের ফাইলটা খুলতেন। এটা তো ছিল ওনার দৈনন্দিন জীবন। তবে আমরা এটাকে সমালোচনার দৃষ্টিতে দেখি না বা ঘৃণাও করি না। আমরা মনে করি বিএনপি যেহেতু একটি ফলবান গাছ, বিএনপি যেহেতু একটু সুমিষ্ট ফলে ভরা নানা রকমের গুণাবলী এ দলটির মধ্যে আছে, এবং জিয়াউর রহমান যেহেতু বাংলাদেশে একজন বীরুত্তম এবং অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, তাকে কালিমা লিপ্ত করার জন্য বিরোধীরা তো চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমরা এটাকে গ্রাহ্য করি না। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, একটু রাজনীতিতে ফিরতে চাই। একজন রাজনীতিবিদ হিসেবে এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতাটা কি দেখেন? দেখেন, এই মুহূর্তে রাজনীতির বাস্তবতা হচ্ছে যে আবারও সেই প্রবাদের মধ্যে আমার ফিরে যেতে হয়, ইংরেজি প্রবাদে, হোয়াট ইজ পপুলার ইজ নট অলওয়েজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রাইট ইজ নট অলওয়েজ পপুলার। বর্তমান সরকার সেই অবস্থাটায় আছে। এই সরকার কিন্তু একটা সব শ্রেণী পেশার মানুষের সমর্থিত একটা সরকার, কিন্তু সরকার সবসময় নট অলওয়েজ রাইট, পপুলার ইজ হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট। এই নট অলওয়েজ রাইটের ব্যাপারে ক্ষত সারানোর জন্য আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে শহীদ জিয়াউর রহমান সাহেব যে কাজটি করতেন ব্যক্তি জীবনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের, রাষ্ট্রবিজ্ঞানীদের, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ যারা, তাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতেন দেশের ভালোর জন্যে, মাল্টিপার্টি ডেমোক্রেসির জন্যে, এবং সমাজের ও রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে কী কী ভালো কাজ করা যায় সেই পরামর্শগুলো নিতেন। নাহলে তো ওনার এটা হওয়ার কথা ছিল না। উনি যখন রাষ্ট্রপতি হয়েছেন তখন তার বয়স মাত্র 41 বছর কয়েক মাস। 41 বছর কয়েক মাস। এত তরুণ বয়সে বাংলাদেশ কেন, আশেপাশেও কেউ সরকার প্রধান হয়েছে এমনটা উদাহরণ আমাদের জানা নেই। কিন্তু সেই জায়গাটায় গিয়ে যে জিনিসগুলো উনি করেছেন তার কিছুটা জনপ্রিয়তা পেয়েছে, কিছুটা সমালোচিত হয়েছে, কিন্তু বৃহত্তর অংশে জনপ্রিয়তাটাই পেয়েছে। ওনারা যদি ওই পদ্ধতিটা অনুসরণ করে গুণী মানুষদেরকে ডেকে ডেকে গোপনেই না হয় কথা বলতেন, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান করা যেত, যেগুলো মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা, সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা। এখন তো মানুষ প্রশ্ন করে যে আগে সংস্কার নাকি আগে সংসার? আমার সংসারই তো চলছে না, প্রতিটা জিনিসের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এই সরকার পুরোপুরিভাবে ব্যুরোক্রেটদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, অথচ জনসমর্থিত সরকার এটা, যেখানে ব্যুরোক্রেটের কোনো অংশগ্রহণ ছিল না, ছিলই না বলতে গেলে, শারীরিকভাবে তো ছিলই না। কিন্তু সে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে আমলাতন্ত্রের মাধ্যমে কাজ করতে গিয়ে সরকার পদে পদে হোঁচট খাচ্ছে। এই রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হচ্ছে বর্তমানে এইখানে। এটা কিন্তু খুব অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশটা কিন্তু যাচ্ছে। আইনশৃঙ্খলা বলেন, সেখানেও সরকারের অনেক ত্রুটি রয়ে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারাটা সবচেয়ে বড় ত্রুটি, এবং যখন যার যেখানে খুশি সে সেইখানে বসে একটা চাপ দিলিয়ে দাবিটা মেনে নেওয়া হচ্ছে, আবার দুদিন পরে বলা হচ্ছে যে না এটা ঠিক না। একটা প্রজ্ঞাপন জারি হচ্ছে কোনো ব্যাপারে, একদিন পরে বলে যে না এটা প্রত্যাহার করলাম। একজনকে কোথাও পদায়ন করা হলো বা পোস্টিং করা হলো, 6 ঘন্টা পরে বলে যে না তুক্কু ওটা ঠিক না। এই যে অনভিজ্ঞতার একটা মিশ্রণ, এটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। মানুষ তো নিঃশর্ত সমর্থন করেছিল তাদেরকে। কিন্তু আপনারা যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে আপনারা বলেছিলেন যে সরকারের প্রতি আপনাদের পূর্ণ সমর্থন রয়েছে। দুটি প্রশ্ন রাখতে চাই, সরকারের প্রতি এখনো কি পূর্ণ সমর্থন আপনারা ব্যক্ত করছেন কিনা? রাজনৈতিক অঙ্গনে কান পাতলে যে গুঞ্জন আমরা শুনি যে সরকারের সাথে বিএনপির এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, আসলেই কি তাই? শোনেন, আপনাকে একটা কথা বলি আমি। আসলে হয়েছে কি, রাজনীতিটা হচ্ছে এমন একটা জিনিস, আর রাজনীতিবিদরা হচ্ছেন এমন একটি পদার্থ, আমরা তো আসলে পদার্থ। এই রাজনীতি যারা করেন এবং যাদের পরিচিতি বেশি, সেলিব্রিটি বলেন, যেমন আপনার মতো সেলিব্রিটি বা কোনো ফিল্ম স্টার
বা কোনো কি বলে পলিটিক্যাল স্টার যারা আছেন তাদের কিন্তু ব্যক্তি জীবন বলতে কিছু নেই। এরা প্রত্যেকে হচ্ছেন পাবলিক প্রপার্টি। আমরা কোথায় কখন কি করি সেগুলো মানুষ বিচার করে এবং দৃষ্টি দিয়ে দেখে। আমরা এই সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবেই এই সরকারকে এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি, এখন অবধি সমর্থন দিয়ে যাচ্ছি আমরা। এবং আমরা সর্বশেষ বলেছি যে ঠিক আছে, মত পথ এবং কি বলে চিন্তাভাবনা ভিন্নতা থাকতে পারে, কিন্তু গন্তব্য তো সবার এক, যে ফ্যাসিস্ট যেন আর কখনো ফেরত না আসে, অথবা ভবিষ্যতে কেউ দেশ পরিচালনার দায়িত্বে গেলে পরে সে যেন আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এ ব্যাপারে তো কোনো ভিন্নমত নাই, এ ব্যাপারে সবাই ঐক্যমত। সেই ঐক্যমতের পুঁজিটাকে কাজে লাগানোর জন্যই আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি বারবার করে। কিন্তু আমরা বলছি যে যেহেতু আপনারা পারছেন না, দেশ পরিচালনায় অভিজ্ঞ যারা আছেন, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, রাষ্ট্র মেরামত করার রূপরেখা দিয়েছেন 2 বছর আগে থেকে, এবং সেই সংস্কার নিয়েই আপনারা এখনও কথা বলছেন, সুতরাং তাদেরকে বা তাদের মতো এরকম অভিজ্ঞ যারা আছে তাদেরকে ডেকে পরামর্শ করুন এবং খুব দ্রুত নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা অর্পণ করুন। তাহলে হবে কি, নির্বাচিত সরকারের পেছনে যে শক্তিটা থাকে সেই শক্তিটা প্রয়োগ করতে তারা দ্বিধা করবে না। কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু সেই দ্বিধাটা করছে। এই জায়গাটাই হচ্ছে পার্থক্যটা।